ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। গত দুদিন আমি কোনো ভিডিও দিতে পারিনি, কারণ তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার গলার কন্ডিশন খুব খারাপ আছে। ঠান্ডা লেগে প্রচণ্ড গলায় কাশি হচ্ছিল, যে কারণে বারবার ভিডিওর ভিতরে কাশি আসবে বলে আমি আর ভিডিও করেছিলাম না। তো চলো আবার আজকে থেকে র্যান্ডামলি আবার ভিডিও পেতে থাকবে। আজকে এসএসসি জিকে একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। প্র্যাকটিস সেটটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, খুব সুন্দর কোশ্চেন আছে এবং প্রত্যেকটা কোশ্চেনের ডিটেলস এত সুন্দরভাবে আমি আলোচনা করব, বা আলোচনা কিছু কিছু আমি ডেসক্রিপশানে ব্যাখ্যা দিয়ে রেখেছি, যেগুলো তোমাদের ভীষণ উপকারে লাগবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। ফার্স্ট কোশ্চেন, তাজমহল কোথায় অবস্থিত? দেখো, এটা খুব সহজ কোশ্চেন এবং সবার জানা কোশ্চেন। অ্যান্সার কি? সঠিক অ্যান্সার আগ্রা, তাই তো? এক মিনিট, পেনের এটা একটু মোটা করে নিই। আগ্রা। চলো এবার দেখো তাজমহল সম্পর্কে একটু ডিটেলস দেখে নিই। দেখো, তাজমহল হচ্ছে আগ্রাতে অবস্থিত। আগ্রা কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে, তাই তো? ভারতের উত্তরপ্রদেশে আগ্রা অবস্থিত। নির্মাণকাল দেখো, তাজমহল যখন নির্মাণ শুরু হয়েছিল 1632 থেকে 1648, তাহলে সেই সময় আমাদের মুঘল সম্রাট কে ছিল? সবার জানা শাহজাহান, কারণ শাহজাহানের স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে এই স্থাপত্য নির্মাণ করা হয়েছিল। দেখো, মুঘল, পারস্য এবং ইসলামিক তুর্কি স্থাপত্য শৈলীর সংমিশ্রণে এটি তৈরি করা হয়েছে। অনেক সময় থাকে দেখবে অনেক কোশ্চেন যে এই মন্দির কোন স্থাপত্য শৈলীর রীতিতে তৈরি, তো সেই রকমই তাজমহলও কোন স্থাপত্য শৈলীর রীতিতে তৈরি, সেটা হলো মুঘল, পারস্য এবং ইসলামিক এবং তুর্কি স্থাপত্য শৈলীর সংমিশ্রণে তৈরি। কীরকম পাথর ইউজ করা হয়েছে? দেখো, সারদা মার্বেল পাথর ইউজ করা হয়েছে। আর এটাকে 1983 সালে ইউনেস্কো তাজমহলকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয়। ওকে, তারপর 2007 সালে দেখো বিশ্বের নতুন 7 আশ্চর্যের মধ্যে এটিকে অ্যাড করা হয়, যেটাকে আমরা বলি 7ম আশ্চর্যের স্থাপত্য আর কি। মোটামুটি এই কোশ্চেনগুলোই আমাদের সাধারণত তাজমহল থেকে এসে থাকে, তো এই কোশ্চেনগুলো তোমরা একটু ভালো করে দেখে রাখবে। চলো এবার নেক্সট কোশ্চেনে আসা যাক। আজমের শরীফ কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? দেখো, আজমির শরীফ বা আজমের শরীফ যাই বলো না কেন, আজমির শরীফ, দেখো আজমির শরীফ হচ্ছে মুসলিম ধর্মের সঙ্গে সম্পর্কিত। দেখো এবার আজমির শরীফের বিষয়টা কি? আজমির শরীফ দেখো মুসলিম ধর্মের বিখ্যাত একটা দরগা, খাজা মঈনুদ্দিন চিশতির সমাধি। অর্থাৎ খাজা মঈনুদ্দিন চিশতি তাহলে কে ছিল? চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা বা চিশতি সম্প্রদায়ের একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন। তো এই খাজা মঈনুদ্দিন চিশতির সমাধি হচ্ছে আজমির শরীফে অবস্থিত, যেটাকে বলা হয় দরগা বা খানকা, মানে দরগা সরি, খানকা না, দরগাই বলা হয়। তো এখানে প্রচুর দেখবে ধর্মীয় পর্যটক যায় এখনও। ওকে, চলো তারপরে আসি। আচ্ছা, এই খাজা মঈনুদ্দিন চিশতি বা তোমার যে এরা যারা ছিল, এরা সেই সময় এদেরকে বলা হতো যে যত রকম সেই সময় যে আন্দোলনগুলো করেছিল, সেই সময় হিন্দু ধর্ম বা মুসলিম ধর্ম সমস্ত ধর্মের এরা বিপক্ষে, মানে মানুষের জন্য ধর্ম তৈরির একটা যে প্রবণতা তৈরি করেছিল, সেটাই হচ্ছে এখানে মানে এদের হচ্ছে ধর্মের মূল বিষয়বস্তু ছিল আর কি। চলো নেক্সট কোশ্চেন আসি, 3 নম্বর। রায়সিনা হিল। দেখো, রায়সিনা হিল কোথায় অবস্থিত? কলকাতা, মুম্বাই, দিল্লি নাকি চেন্নাই? সবার জানা কোশ্চেন দিল্লি। তাহলে রায়সিনা হিল দিল্লিতে অবস্থিত। এই রায়সিনা হিল কিসের জন্য বিখ্যাত? রায়সিনা হিল হচ্ছে আমাদের ভারতের রাষ্ট্রপতি ভবন অবস্থিত সেখানে। দেখো, রায়সিনা হিল দিল্লিতে অবস্থিত, যেখানে রাষ্ট্রপতি ভবন এবং গুরুত্বপূর্ণ সরকারি ভবন রয়েছে। ওকে, মেনলি হচ্ছে রাষ্ট্রপতি ভবন অবস্থিত, তাই এখানে রায়সিনা হিল কোথায় অবস্থিত দেয় অনেক সময় পরীক্ষায়, বা কী কারণে বিখ্যাত। চলো, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। নেক্সট কোশ্চেন, সবার জানা ইন্দিরা গান্ধী। তো মহিলা প্রধানমন্ত্রী কবে হয়েছিলেন? দেখো, 1966 সালে। 1966 সালে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হয়েছিল। এবার এখানে একটা কোশ্চেন থাকে, দেখো ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী 1966 সালে হয়েছিল। এবার এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শোনো। এই 1965 সালে আমাদের যখন ভারত পাকিস্তান যুদ্ধটা হয়, তো সেই সময় ভারত পাকিস্তান যুদ্ধের সময় যে তাশখান চুক্তিটা হয়, 1966 সালে তাশখান চুক্তি হয়। এই তাশখান চুক্তিতে আমাদের সাধারণত তাশখান চুক্তির সময় লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন, আর ওইদিকে ছিল অ্যাকচুয়ালি পাকিস্তানে সেই সময় ছিল মেবি আইয়ুব খান। তো এদের দুজনের ভিতরে তাশখান চুক্তির সময় এই ভারতের লাল বাহাদুর শাস্ত্রী প্রধানমন্ত্রী থাকাকালীন এই সময় মারা যান 1966-তে। তাশখান চুক্তি যেদিনকে হয়, দিনের বেলায় চুক্তিটা হয়, রাত্রিবেলাতে কিন্তু ইনি মারা যান, তাশখান চুক্তি রাত্রিতেই।
তো ঠিক তার পরের দিনকেই ইন্দিরা গান্ধীকে প্রধানমন্ত্রী করা হয়, যে কারণে এটা নিয়ে অনেক রহস্য রয়েছে এবং সেটা নিয়ে অনেক বিতর্কও রয়েছে এখনও, যে ওকে আদৌ কি উনি সেই রাত্রিবেলায় কী কারণে মারা গেছিল, বা মানে অ্যাক্সিডেন্টাল কোনো বিষয় ঘটেছিল, বা এমন অনেক কিছু বিষয় ছিল। ঠিক আছে, তো যাক, সেগুলো আমাদের জানার বিষয় নয়। আমাদের যেটা মেন জানার বিষয় যে তাশখান চুক্তি কত সালে হয়েছিল, 1966। আর তাশখান চুক্তির সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? লাল বাহাদুর শাস্ত্রী। 1966 সালেও কিন্তু উনি প্রধানমন্ত্রী ছিলেন। তো ঠিক তার পরক্ষণেই আমাদের প্রধানমন্ত্রী হয়েছিলেন ইন্দিরা গান্ধী। তারপরে হাওড়া ব্রিজ কোন নদীর উপর অবস্থিত? দেখো, হাওড়া ব্রিজ কোন নদীর উপর অবস্থিত? সবার জানা এটা, গঙ্গা নদীর উপর অবস্থিত। এবার হাওড়া ব্রিজ থেকে কিছু কোশ্চেন দেখো, গঙ্গা নদীর উপরে। এবার হাওড়া ব্রিজ গঙ্গা নদীর উপর কলকাতায় অবস্থিত, তাই তো? দেখো, হাওড়া ব্রিজ গঙ্গা নদীর উপরে কলকাতায় অবস্থিত। আমরা জানি যারা কলকাতায় যাও, যে কলকাতা থেকে হাওড়াতে যদি যেতে হয় আমাদের হাওড়া ব্রিজ ক্রস করে তবেই যেতে হয়। এখন যদিও বা মেট্রো রেল আন্ডার ওয়াটার তৈরি হয়েছে, সেটা পরের বিষয়, কিন্তু আগে যখন যেতাম আমরা, মেন আমাদের যাতায়াতের ব্যবস্থা ছিল হাওড়া ব্রিজের উপর দিয়ে। তো এই হাওড়া ব্রিজের বিশেষত্ব কি দেখো, বলছি আগে। হুগলি নদীর উপরে কলকাতা এবং হাওড়া সংযোগস্থল। এর দৈর্ঘ্য কত? 705 মিটার। দেখো, যদি ফুটে আসে 2313 ফুট, 71 ফুট প্রস্থ। প্রস্থ সাধারণত আসে না, দৈর্ঘ্যটাই আসে। আর নির্মাণ শুরু হয়েছিল 1936 সাল। পরীক্ষায় কিন্তু অনেকবার কোশ্চেন এসেছে, কত সালে হাওড়া ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়? 1936 সালে নির্মাণ কাজ শুরু হয় এবং এটা উদ্বোধন হয় কবে? দেখো, 3 ফেব্রুয়ারি 1943 সাল। অর্থাৎ হাওড়া ব্রিজ পাবলিকের জন্য খুলে দেওয়া হয় কত সালে? 1943 সালে। আর এটাকে বলা হয় ক্যান্টিলিভার সেতু। দেখো, ক্যান্টিলিভার কেন বলা হয় এটাকে? কারণ এই ব্রিজটায় কোনো রকম আমাদের যে দুই সাইড মাঝে কোনো রকম যে আর কোনো পিলার বা কোনো কিছু নেই, পুরো এটা হচ্ছে ঝুলন্ত সেতু। দেখো, এটা ব্রিটিশ ইন্ডিয়ান কোম্পানি তৈরি করেছিল, ব্রাথওয়েট ভান জোসেফ কনস্ট্রাকশন কোম্পানি। এই কোম্পানি তৈরি করেছিল। হাওড়া ব্রিজ নির্মাণের সময় এটি ছিল বিশ্বের 3য় বৃহত্তম ক্যান্টিলিভার সেতু। ঠিক আছে, কোশ্চেন থাকে যে হাওড়া ব্রিজ তৈরির সময় হাওড়া ব্রিজ বিশ্বের কততম বৃহত্তম ব্রিজ ছিল? তো বিশ্বের 3য় বৃহত্তম ক্যান্টিলিভার সেতু ছিল সেই সময়। তবে দেখো, 1965 সালে এটি রবীন্দ্র সেতু নামকরণ করা হয়। হাওড়া ব্রিজের নাম বর্তমানে কি? রবীন্দ্র সেতু। এটা অবশ্যই মনে রাখবে যে 1965 সালে এটা করা হয়। তারপরে নেক্সট কোশ্চেন আসি, অমৃত প্রকল্প বা অমৃত প্রকল্প। এটা অমৃত প্রকল্পের উদ্দেশ্য কী? দেখো, সেচ উন্নয়ন, শহর উন্নয়ন, নারী শিক্ষা, নাকি পর্বত সংরক্ষণ? এখন হচ্ছে শহর উন্নয়ন। এর ডিটেলসটা দেখো একটু। অমৃতের ফুল ফর্ম কি? দেখো, অমৃতের ফুল ফর্ম হচ্ছে অটল মিশন ফর রিজুভেনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন। ঠিক আছে, পূর্ণরূপ পরীক্ষায় আসতে পারে। অটলের ফুল ফর্ম কী, এই অমৃতের ফুল ফর্ম কী? এবারে বাংলায় অর্থ দেখো, পুনরুজ্জীবন এবং নগর রূপান্তরের জন্য অটল মিশন। এটা উদ্বোধন করা হয়েছিল 2015 সাল 25শে জুন। আর উদ্যোক্তা ভারত সরকার, সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম এটা একটা। উদ্দেশ্য কি? ভারতের শহর ও নগরগুলোর পরিকাঠামো উন্নয়ন এবং নাগরিক পরিষেবার মানোন্নয়ন করা। ওকে, ভারতের শহর ও নগরগুলোর পরিকাঠামো উন্নয়ন এবং নাগরিক পরিষেবার মানোন্নয়ন করা, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। তারপর নেক্সট 7 নম্বর কোশ্চেন, কাজী নজরুল ইসলাম এর ডাক নাম কি? বিদ্রোহী কবি, সবার জানা। কাজী নজরুল ইসলামকে আমরা বিদ্রোহী কবি বলি। বিশ্বকবি কাকে বলা হয়? রবীন্দ্রনাথ ঠাকুরকে। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এবার দেখো, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে আমরা বিদ্রোহী কবি বলে বলা হয় তার বিপ্লবাত্মক লেখার কারণে। ওকে, বিষের বাসী, অগ্নিবীণা, এই সমস্ত যেসব লেখাগুলো আছে খুব গুরুত্বপূর্ণ রবীন্দ্রনাথের লেখা, নজরুল ইসলামের লেখা। তারপরে নেক্সট কোশ্চেন আসি, দেখো, পেরিয়ার নদী। পেরিয়ার নদী থেকে প্রচুর কোশ্চেন থাকে। পেরিয়ার নদী কোন রাজ্যের নদী? দেখো, পেরিয়ার নদী হচ্ছে কেরালার একটি নদী। এবার এখান থেকে কোশ্চেন কী কী থাকে দেখো, কেরালার নদী, পেরিয়ার নদী হচ্ছে কেরালার প্রধান নদী। দৈর্ঘ্য কত? দেখো, 244। পেরিয়ার কিন্তু কেরালার সবথেকে দীর্ঘতম নদী। এর থেকে বড় নদী কিন্তু কেরালায় একটাও নেই। তাহলে যদি বলা হয় যে কেরালার দীর্ঘতম নদীর নাম কি, তখনও পেরিয়ার অ্যান্সার হবে। উৎপত্তিস্থল, দেখো, উৎপত্তিস্থান পশ্চিমঘাট পর্বতমালা। ওকে, পশ্চিমঘাট পর্বতমালার, তো পশ্চিমঘাট পর্বতমালা তো জানোই কোন সাইডটাই আমাদের, যদি এই ভারতের যদি মানচিত্র রাখি তাহলে এই সাইডে হচ্ছে আমাদের দেখতে হবে পূর্বঘাট পর্বত, আর ঠিক এই জায়গাটা আমাদের পশ্চিমঘাট পর্বত। এই পশ্চিমঘাট আর পূর্বঘাট যে জায়গাটা মিলিত হয়েছে সেটা হচ্ছে নীলগিরি পর্বত। ঠিক আছে, তাহলে আমাদের পশ্চিমঘাট পর্বত থেকে এটা উৎপত্তি লাভ করেছে। সাধারণত কি পর্বতের ঢাল, এই যদি পর্বত হয় তাহলে পর্বতের ঢাল এই দিকে হবে অথবা এই দিকে হবে, যে কোনো একদিকে হবে। তো এই পর্বতের ঢালে যে কোনো একদিকে ধরো এই পর্বতে উৎপত্তি হয়ে এটা কোথায় এসে পড়েছে? আরব সাগরে। দেখো, এর পতনস্থল কোথায়? আরব সাগরে। স্বাভাবিক কারণে আমাদের এই ঠিক
দেখো এই সাইডটা আমাদের আরব সাগর, আর এটা আমাদের বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। তাহলে আমাদের এইখানে যদি কোনো নদী উৎপত্তি হয় তাহলে সেই নদীটা নিশ্চয়ই আমাদের এখানে আরব সাগরে এসে পড়বে, তাই এর পতনস্থল আরব সাগরে। এবার এখানে দেখো দুটো বিখ্যাত জলবিদ্যুৎ, একটা হচ্ছে বিখ্যাত জলবিদ্যুৎ প্রকল্প ইডুক্কি জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপরে? এই নদীর এটা দেখো কেরালার প্রধান বিদ্যুৎ উৎস, এটা হচ্ছে আমাদের পেরিয়ার নদীর উপরে অবস্থিত ইডুক্কি জলবিদ্যুৎ প্রকল্প। আর মুল্লা পেরিয়ার বাঁধ, সব থেকে পরীক্ষায় বহুবার এসেছে মুল্লা পেরিয়ার বাঁধ কোন রাজ্যে অবস্থিত? কেরালা। কোন নদীর উপরে অবস্থিত? পেরিয়ার নদীর উপরে। এবং মুল্লা পেরিয়ার বাঁধ নিয়ে কেরালা তামিলনাড়ুর ভিতরে দীর্ঘদিন ধরে বিবাদ হয়। ইভেন কি দুটো স্টেটের মধ্যে মানে সেই যান নেওয়ার মতো আর কি একে অপরকে মানে হামলা করে আর কি, যখন এই মুল্লা পেরিয়ার বাঁধের জল সংক্রান্ত বিবাদ নিয়ে। আচ্ছা, এইটা আমাদের সংবিধানে যদি বলা হয় যে জল সংক্রান্ত বিবাদ দুটো স্টেটের মধ্যে যদি হয় তাহলে ভারতীয় সংবিধানে কত নম্বর আর্টিকেলে দেখতে হবে? এটা হচ্ছে 262 আর্টিকেলে, 262 নম্বর ধারাতে। তারপরে সুরক্ষিত বন বা এটাকে বলা হয় রিজার্ভ ফরেস্ট, সুরক্ষিত বন বা রিজার্ভ ফরেস্ট। রিজার্ভ ফরেস্ট ঘোষণার ক্ষমতা কার? দেখো এখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্য সরকার। দেখো এখানে রাজ্য সরকারের আছে রিজার্ভ ফরেস্ট ঘোষণা করার। এবার এখান থেকে কোশ্চেন দেখো কী কী থাকে রিজার্ভ ফরেস্ট থেকে। ভারতের রাজ্য সরকার সুরক্ষিত বন বা রিজার্ভ ফরেস্ট ঘোষণা করতে পারে, সেন্ট্রাল গভর্নমেন্টও পারে, এখানে যেহেতু আছে সেখানে রিজার্ভ ফরেস্ট করতে পারে। বা সংরক্ষিত বন বলতে সেই বনকে বোঝানো হয় যেটিকে সরকার আইনত সংরক্ষিত ঘোষণা করেছে এবং যেখানে মানুষের প্রবেশ, কাঠ কাটা, পশুচারণ এবং অন্য কোনো কার্যকলাপ সরকারি অনুমতি ব্যতীত নিষিদ্ধ। কী কী করতে পারবে না? দেখো এখানে মানুষের প্রবেশ নিষিদ্ধ টোটালি, কাঠ কাটা নিষিদ্ধ আছে, পশুচারণ নিষিদ্ধ, অর্থাৎ এখানে কোনো কিছুই করতে পারবে না। এগুলো একটু খেয়াল করবে, এগুলো থেকে কোশ্চেন থাকে। তারপর দেখো ভারতীয় বন আইন কত, দেখো প্রথম বন আইন হয়েছিল 1878 সালে, বাট 1927 সালে অনুযায়ী সংরক্ষিত বন ঘোষণা করা হয়। বর্তমানে তাহলে বন আইন আমাদের কোনটা হিসাবে চলে? সেটা হচ্ছে 1927। পরবর্তীকালে দেখো ফরেস্ট আইন আবার 1952-তে এসেছে, কিন্তু আমাদের মোটামুটি এই 1927 সালের আইন আমাদের ভারতবর্ষে প্রায়ই চলে। তবে এই বনে সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ থাকে, ঠিক আছে? সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ কোন এতে থাকে? দেখো এই বনে সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। তারপরে সবচেয়ে বেশি সুরক্ষিত বন শ্রেণী, দেখো ভারতের সবচেয়ে বড় সংরক্ষিত বন হচ্ছে সুন্দরবন, ঠিক আছে? তাহলে যদি বলা হয় যে ভারতের সবথেকে বৃহত্তম রিজার্ভ ফরেস্ট কোনটি, তাহলে হচ্ছে সুন্দরবন, ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। আর সংরক্ষিত বন ঘোষণার আইন হচ্ছে ভারতীয় বন আইন 1927, ঠিক আছে? এখান থেকে মোটামুটি এর বাইরে কোনো কোশ্চেন থাকে না, এগুলো একটু দেখে রাখবি। আর রিজার্ভ ফরেস্ট মানে আমাদের যে ন্যাশনাল পার্ক সংক্রান্ত যেসব ডিটেলস যে নোটটা আমি দেখবে নোট প্লাস ভিডিও প্রোভাইড করে রেখেছি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে, প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে ওগুলো একটু খেয়াল করবে। আর তোমরা স্ট্যাটিক জিকের পোর্শনটা বিশেষ করে আমি একটা কথা বলি, স্ট্যাটিক জিকের আমি যেগুলো করাচ্ছি সেগুলো তোমরা শুধু করো স্ট্যাটিক জিকের জন্য, আর কোনো কিচ্ছু তোমাদের পড়তে হবে না। এসএসসি জিডি আস্তে আস্তে আমি তোমাদের জিডি পরীক্ষা হবে জানুয়ারি মাসে, জিডি আস্তে আস্তে তোমাদের যা আমি কমপ্লিট করে দেবো, এর বাইরে কোনো স্ট্যাটিক জিকের কোশ্চেন তোমরা পাবে না, 100% শিওর। তাই স্ট্যাটিক জিকের আমার চ্যানেলটাকে ফলো করে রাখবে, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ খুব গুরুত্বপূর্ণ আপডেট এখান থেকে পেতে থাকবে। চলো নেক্সট, নদী মহোৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? দেখো নদী মহোৎসব গুজরাট, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ নাকি আসাম? তো নদী মহোৎসব হচ্ছে আসামে হয়। ওকে, দেখো অ্যান্সার নদী মহোৎসব হয় আসামে। তারপরে দেখো রক গার্ডেন, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, রক গার্ডেন কোথায় অবস্থিত? রক গার্ডেন অবস্থিত চণ্ডীগড়। দেখো নেকচাঁদের তৈরি রক গার্ডেন চণ্ডীগড়ে অবস্থিত। চলো তারপরে নেক্সট কোশ্চেন, পদ্মিনী কোন রাজার রানী ছিলেন? দেখো পদ্মিনী আমরা জানি, পদ্মিনী বা পদ্মাবতী যদি তোমরা ভালোভাবে পড়ো, পদ্মাবতী এটা হচ্ছে পদ্মিনী বা পদ্মাবতী, সেটা হচ্ছে রতন সিংহের। ওকে, তো রতন সিংহ কোথাকার রাজা ছিল? চিতোরের রাজা ছিল, চিতোর। রতন সিংহ চিতোরের রাজা ছিল। রতন সিংহ সম্পর্কে একটু ডিটেলস দেখো। রতন সিংহ ছিলেন গুহিল রাজবংশ, এই গুহিল রাজবংশ বা সিসোদিয়া, সাধারণত পরীক্ষায় দেখবে বেশি, সিসোদিয়া রাজবংশের একজন রাজা ছিলেন। তারপরে তিনি চিতোরের রাজার, দেখো তারপরে তিনি চিতোর রাজ্যের শাসক ছিলেন, বললাম যে চিতোরের রাজা ছিলেন, চিতোরের রাজা ছিলেন।
শাসক ছিলেন। তারপরে দেখো তার রানী কে ছিলেন পদ্মাবতী বা পদ্মিনী। ওকে, তোমরা পদ্মাবতী আলাউদ্দিন খলজি যদি তোমরা সিনেমাটা দেখো ওখানে দেখতে হবে পুরো ডিটেলস। ইতিহাস ও কাব্যে বিশেষভাবে বিখ্যাত। রতন সিংয়ের সময় দেখো দিল্লির সুলতান আলাউদ্দিন খলজি চিতোর দখলের জন্য আক্রমণ করেন। খলজি রতন সিংয়ের রাজত্বে চিতোর আক্রমণ করেন। তারপরে দেখো প্রচলিত কাহিনী অনুযায়ী রানী পদ্মাবতী রূপে মুগ্ধ হয়ে, এটা কিন্তু খলজি বলতে এটা আলাউদ্দিন খলজিকে বলা হচ্ছে, হ্যাঁ এখানে একটু মিস্টেক আছে আমার, এটা আলাউদ্দিন খলজি হবে। খলজি রতন সিংয়ের রাজত্বে চিতোর আক্রমণ করেন। আর এটা হচ্ছে দেখো আলাউদ্দিন খলজি চিতোর দখল করতে চেয়েছিলেন, যুদ্ধের ফলে চিতোর পতন হয় এবং রতন সিংহ যুদ্ধক্ষেত্রে নিহত হন। আচ্ছা, এই আক্রমণটা হয়েছিল 1303 সালে, পরীক্ষায় থাকে এটা যে কত সালে আক্রমণটা করেছিল, 1303 সালে। তবে দেখো চিতোর দখলের পর রতন সিংয়ের রানী পদ্মাবতী ও রাজ পরিবার নারীসহ সকলের জন্য জহরব্রত পালন করে। জহরব্রত বলতে গেলে একটা আগুনে সবাই মিলে একসাথে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন, সেটাকে বলা হয় জহরব্রত। তা আত্মহত্যা দেন, এটি ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় বা মর্মান্তিক অধ্যায়। রতন সিংহ পদ্মিনীর কাহিনী, যেটা রতন সিংহ এবং পদ্মাবতীর কাহিনী আর কি, প্রেম কাহিনী যেটা, সেটা হচ্ছে মালিক মোহাম্মদ জয়সির পদ্মাবত কাব্যের মধ্যে আমরা দেখতে পাবো। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কোশ্চেন, অনেকগুলো কোশ্চেন তোমরা দেখতে পেলে যে জহরব্রত কী আসতে পারে, তারপরে হচ্ছে জহরব্রত প্রথম কে পালন করেছিল আসতে পারে, তারপরে চিতোর দুর্গ কবে আক্রমণ হয়েছিল 1303 সালে, এবং চিতোর দুর্গে আক্রমণ যখন করেন তখন সেই সময় চিতোরের রাজা কে ছিলেন রতন সিংহ, কে আক্রমণ করেছিল সেটাও জানতে পারলে তোমরা, আলাউদ্দিন খলজি। এবং আলাউদ্দিন খলজির চিতোর আক্রমণ করার পিছনে মেন কারণ কী ছিল, যে পদ্মাবতী অপরূপ সৌন্দর্য ছিল, এরকম একটা ইতিহাসে বিখ্যাত হয়ে আছে যে পদ্মাবতীকে শুধুমাত্র একবার দেখার জন্য নাকি উনি আক্রমণ করেছিলেন, ব্যাপারটা এরকম। চলো তারপরে নেক্সট কোশ্চেন, এটা পাইকানা, এটা পাইক বিদ্রোহ, এটা ভুল হয়ে গেছে, পাইক বিদ্রোহ। পাইক বিদ্রোহ কোথায় হয়েছিল? দেখুন, পাইক বিদ্রোহ হয়েছিল উড়িষ্যায়। দেখো উড়িষ্যা জায়গাটা, উড়িষ্যা 1817 সালে উড়িষ্যায় পাইক বিদ্রোহ হয়েছিল। 1817 সালে জগবন্ধু, মানে জগৎবন্ধু ওর নেতা ছিল আর কি, পাইক বিদ্রোহের নেতা ছিল জগৎবন্ধু। পাইকরা উড়িষ্যা, তৎকালীন খুর্দা রাজ্য, পুরী ও অন্যান্য অঞ্চলে ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করেন। ঠিক আছে, তাহলে মেন বিদ্রোহ কোথায় হয়েছিল? পাইক বিদ্রোহ হয়েছিল উড়িষ্যায়। দেখো যদি বলা হয় যে পাইক বিদ্রোহ কোথায় শুরু হয়েছিল, উড়িষ্যায়, নেতা কে ছিল জগৎবন্ধু, খুর্দা রাজ্য, মানে তৎকালীন এটাকে বলা হয়তো খুর্দা রাজ্য, তার সরকারি অফিস, রেজিস্ট্রি অফিস, পুলিশ স্টেশন, এগুলো সব তারা জ্বালিয়ে দিয়েছিল। ঠিক আছে, পাইক বিদ্রোহ, যদিও বা পরে ইংরেজরা এটাকে দমন করে। চলো নেক্সট কোশ্চেন আসি, 14 নম্বর কোশ্চেন। মির্জা গালিব কোন ভাষার কবি ছিলেন? দেখো মির্জা গালিব ছিল একজন উর্দু ভাষার কবি, খুব বিখ্যাত কবি ছিলেন মির্জা গালিব। মির্জা গালিব দেখো উর্দু ভাষার একজন কবি ছিলেন। মির্জা গালিব ছিলেন মুঘল সাম্রাজ্যের শেষ যুগের শ্রেষ্ঠ কবি, অর্থাৎ মুঘল যুগের দেখো বাহাদুর শাহ জাফরের। যদি পরীক্ষায় আসতে কোশ্চেন করে যে আমরা মির্জা গালিবকে কার আমলে দেখতে হবো, কোন রাজার আমলে দেখতে হবো, তাহলে হচ্ছে বাহাদুর শাহ জাফরের আমলে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আসি। বুলেট ট্রেন, বুলেট ট্রেন প্রথম কোন রুটে প্রস্তাবিত হয়? বুলেট ট্রেন প্রথম প্রস্তাবিত হয় মুম্বাই টু আহমেদাবাদ। এটা প্রস্তাবিত, এখনও পর্যন্ত চলেনি। মুম্বাই টু আহমেদাবাদের ভিতরে বুলেট, জানো জাপানের সহযোগিতা বুলেট ট্রেন আমাদের তৈরি মানে চালানোর চিন্তা ভাবনা নেওয়া হয়েছে। চলো নেক্সট কোশ্চেন, হিমাচল প্রদেশ এর রাজধানী কোনটি? দেখো হিমাচল প্রদেশের রাজধানী হচ্ছে সিমলা, কিন্তু 2017 সাল থেকে ধর্মশালাও রাজধানী হিসাবে ইউজ করা হয়। দেখো হিমাচল প্রদেশের ধর্মশালার রাজধানী 2017 সাল থেকে, আমি ডিটেলসটা বলে দিচ্ছি। দেখো হিমাচল প্রদেশ পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে 25 জানুয়ারি 1971, তখন থেকে কিন্তু সিমলা রাজধানী ছিল। আর হিমাচল প্রদেশের স্থায়ী রাজধানী হিসাবে ঘোষণা হয় তখন থেকেই, কিন্তু বর্তমানে দেখো হিমাচল প্রদেশের শীতকালীন রাজধানী হলো ধর্মশালা। ঠিক আছে, তাহলে পরীক্ষা যদি বলে যে শীতকালীন রাজধানী কোথায় হিমাচল প্রদেশে, তাহলে হবে ধর্মশালা, 2007 সাল থেকে এটাকে করা হয়েছে। আর তাছাড়া হিমাচল প্রদেশের রাজধানী হচ্ছে সিমলা। তাহলে যদি বলা হয় যে আমাদের কোন রাজ্যে দুটো রাজধানী দেখতে হবে, তাহলে হিমাচল প্রদেশে। তাহলে নেক্সট আসি, মঙ্গল কাব্য কোন অঞ্চলের সাহিত্য? দেখো মঙ্গল কাব্য আমাদের পশ্চিমবঙ্গে, জানো এটা পশ্চিমবঙ্গের বিখ্যাত কাব্য মঙ্গল কাব্য। তারপরে ডুয়াল গভর্নমেন্ট বা দ্বৈত সরকার, ঠিক আছে, ভারতে কবে কে চালু করেছিলেন? এটা সবার জানা কোশ্চেন, একটু বলো, চেষ্টা করো অ্যান্সার করো। ওয়ারেন হেস্টিংস, রবার্ট ক্লাইভ, কর্নওয়ালিস নাকি ডালহৌসি? এক্স্যাক্টলি ওয়ারেন হেস্টিংস। চলো অ্যান্সারে আসি। এই সরি ওয়ারেন হেস্টিংস না, ওয়ারেন হেস্টিংস পরে রবার্ট ক্লাইভ, দ্বৈত শাসন 65-তে। দেখো 1765 সালে রবার্ট ক্লাইভ
বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন, যেখানে প্রশাসনিক ক্ষমতা ছিল নবাবের হাতে এবং আর রাজস্ব আদায়ের দায়িত্ব ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। এবার এখানে একটা জিনিস দেখো, এই দ্বৈত শাসন ব্যবস্থা 1765-তে এটা বলা হয় যে কোন চুক্তির মাধ্যমে হয়েছিল। এটা কিন্তু এলাহাবাদ চুক্তি। যদি পরীক্ষায় আসে যে কোন চুক্তির মাধ্যমে হয়, এটা হচ্ছে এলাহাবাদ চুক্তি। ঠিক আছে, দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়েছিল এলাহাবাদ চুক্তির মাধ্যমে 1765-তে। এখান থেকে আরও দু একটা কোশ্চেন আসে এলাহাবাদ চুক্তির এখান থেকে, এই দ্বৈত শাসন থেকে, যে দ্বৈত শাসন ব্যবস্থা কে তুলে দেয়। আমি ওইটারই অ্যান্সার করে ফেলছিলাম। ওইটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস। এটা 1773 সালে ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থা উঠিয়ে দেয়। তারপরে নেক্সট কোশ্চেন আসে সুন্দরবন। দেখো সুন্দরবন কোন নদীর মোহনায় অবস্থিত? সবার জানা কোশ্চেন সুন্দরবন। সুন্দরবন জানো সবাই যে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা। তাহলে অ্যান্সার কী নেব আমরা? এখানে সবগুলো নেব। তাহলে গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা প্রত্যেকটা নদীরই মোহনায় সুন্দরবন আমাদের অবস্থিত। মেইনলি হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ হচ্ছে পৃথিবীর সবথেকে বৃহত্তম বদ্বীপ, যেটা সুন্দরবন নামে পরিচিত। লাস্ট কোশ্চেন, নাগার্জুন সাগর বাঁধ। নাগার্জুন সাগর বাঁধ, এই কোশ্চেনের অ্যান্সার তোমরা করবে। তোমাদের কমেন্টে এই কোশ্চেনটার প্রত্যেকে অ্যান্সার করবে, নাগার্জুন সাগর বাঁধ। ঠিক আছে, তোমাদের প্রত্যেকের কিন্তু আমি কমেন্টে অ্যান্সার দেখতে চাই। এটার অবশ্যই অ্যান্সার করবে। আমিও তোমাদের কমেন্টে অ্যান্সারের অপেক্ষায় রইলাম। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ। 20টা কোশ্চেন কমপ্লিট করলাম। নেক্সট দিন তোমরা আবার 20টা কোশ্চেন পাবে। আর সেই সঙ্গে আমি যে তোমাদের সেন্সাসের যে এটা করিয়েছি, সেন্সাস যে ডিটেলস ক্লাসটা করিয়েছি, সেই সেন্সাসের আমি 100টা এমসিকিউ করাবো তোমাদের। 100টা এমসিকিউ অলরেডি তোমাদের আমি গ্রুপে প্রোভাইড করে দিয়েছি, তোমাদের অ্যান্সার নিজেদের করার মতো। আমি এই 100টা এমসিকিউ আবার সলভ করাবো এবং সেই সলভ ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরবো। আমি এটাকে প্ল্যান আছে আমার, এটা লাইভ ক্লাস করাবো। এটা এই 100টা এমসিকিউ আমি লাইভ সলভ করাবো। ওকে, লাইভ টাইম আমি জানিয়ে দেবো তোমাদের। থ্যাংক ইউ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আর যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। প্রচুর ইনফরমেশন পাবে, প্রচুর নতুন নতুন টপিক পাবে, নতুন নতুন জিনিস পাবে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব উপযোগী হবে। এবং তোমরা যে পরীক্ষায় দাও না কেন আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, তোমাদের জন্য অনেক কিছু আসতে চলেছে আমার এই চ্যানেলে। থ্যাংক ইউ।